নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 20শে জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন। তারপরে দুনিয়ায় অনেক কিছু পরিবর্তন হবে বলে অনেকে বলছেন, অনেকে মনে করছেন। বিশেষ করে কোন কোন দেশে রেজিম চেঞ্জ হতে পারে। 1 ইরান, 2 পাকিস্তান, 3 বাংলাদেশ। কেন? ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার একটা ম্যাপ প্রকাশ করেছে এবং সেই ম্যাপে দেখা যাচ্ছে যে গোলান হাইটসের অনেকটা অংশ, তারপরে গাজা স্ট্রিপ পুরোটা এবং ওয়েস্ট ব্যাংকের অনেকটা, এইসব নিয়ে ইসরায়েল একটা নতুন রাষ্ট্র তৈরি করছে এবং তাতে বোধহয় লেবাননেরও কিছুটা অংশ আছে। দেখুন, লেবাননে ক্ষমতা বদল হয়েছে, সেখানকার সেনাপ্রধান তিনি পশ্চিমের খুব অনুগত, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আবার অ্যাক্সিস অফ ইভিল যাকে আমরা বলি, হেজবুল্লাহ বলুন, হামাস বলুন, হুথি বলুন, তাদের কোমর ভেঙে গেছে। খান ইউনুসের কসাই ইয়াইয়া সিনহার খুন হয়েছেন। তারপরে আমাদের হিজবুল্লাহর প্রধান নাসার আল্লাহ, তাকে ইসরায়েলের বাহিনী খতম করেছে এবং ইরানের রেভলিউশনারি গার্ডের উচ্চপদস্থ অফিসার কাসেম সোলেমানিকে আমেরিকার ড্রোন হামলায় খতম করেছে এবং তাদের মেরুদণ্ডটা ইসরায়েল ভেঙে দিয়েছে। বিশেষ করে সিরিয়াতে বাসাদের সরকার চলে যাওয়ার পর ইরান সিরিয়াকে ব্যবহার করে লেবাননে হেজবুল্লাহকে রসদ পৌঁছতে পারছে না। এই প্রেক্ষিতে ইসরায়েলের নতুন মানচিত্র মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির মেঘ ঘনাচ্ছে। দেখুন, ইসরায়েল যে নতুন মানচিত্রটা প্রকাশ করেছে অনেক ভাবনা চিন্তা করে করেছে। ইসরায়েল আসলে দর কষাকষি করতে চায়। মুসলিম দুনিয়ার অনেক দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের সঙ্গে। তারা যাতে বাধ্য হয় ইসরায়েলের অস্তিত্ব মেনে নিতে, সেই জন্য ইসরায়েল কার্যত চমকেছে এই ম্যাপ প্রকাশ করে। ইসরায়েলের জনসংখ্যা কি? খুব কম, কিন্তু তাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং তাতে আমেরিকা সহ পশ্চিম বিশ্বের মদত আছে। যেভাবে তারা হামাসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, হেজবুল্লাহকে কার্যত ধ্বংস করে দিয়েছে, হুতিকে টার্গেট করেছে এবং লেবাননে তারা ঢুকে পড়েছিল। সিরিয়ায় বাসাদ রেজিমের পতনের পর তারা সেখানে অভিযান চালায়, বাসাদ সরকারের অস্ত্র ভান্ডার ধ্বংস করে দেয়। তারপরে ইসরায়েলের নেতানিয়াহু সরকার যে ম্যাপ তৈরি করেছে, প্রকাশ করেছে, তাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল যতটা জায়গার উপর তাদের কর্তৃত্ব তৈরি করেছে ততটা জায়গায় তারা ধরে রাখবে, কিন্তু এই ম্যাপ প্রকাশ করে ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে যে তোমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক তৈরি করো, ইসরায়েলকে স্বীকৃতি দাও। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 20শে জানুয়ারির মধ্যে হামাস যদি ইসরায়েলি পণবন্দীদের মুক্তি না দেয় তাহলে তিনি লাইফ হেল করে দেবেন, পরিষ্কার হুমকি দিয়েছেন। যদিও নেতানিয়াহু এবং ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক মধুর নয়, কিন্তু মধ্যপ্রাচ্যের আমেরিকার স্বার্থ রক্ষা করতে হলে ইসরায়েলের সঙ্গে ট্রাম্পকে থাকতেই হবে। আমেরিকায় যেই সরকারে আসুন না কেন, ইসরায়েলকে নেগলেক্ট করা তাদের পক্ষে সম্ভব নয়। ইসরায়েল তাদের ন্যাচারাল অ্যালি। এখন আব্রাহাম অ্যাকর্ড, ট্রুমান ব্যালকনি 2020 15ই সেপ্টেম্বর, তাতে ইউনাইটেড আরব এমিরেটস এবং বাহারিন স্বাক্ষর করেছিল। তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে, পরে সুদান এবং জর্ডানও করেছে, যদিও সেই চুক্তি র্যাটিফাই হয়নি। বিনিময়ে সুদানকে স্টেট স্পন্সর অফ টেরোরিজম এই তকমাটা আমেরিকা তুলে দিয়েছে এবং $1.2 বিলিয়ন অর্থ সাহায্য করেছে। এখন আমেরিকা চাইছে সৌদি আরব,
সহ অন্যান্য দেশগুলো, মুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুন। আমেরিকার প্রবল চাপ আছে। দেখুন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে সরব হবে না। এই যে অ্যাক্সিস অফ ইভিল যারা ইসরায়েলকে হামলা চালাচ্ছে, তাদের সমর্থনে কটা দেশ আছে? জর্ডান তো ইসরায়েলেরই বর্ধিত অংশ। মৌখিকভাবে তারা প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করছে, কিন্তু কোনো দেশই সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইতে নামেনি। ইসলামিক দুনিয়ায় আধিপত্য কোন দেশের হাতে থাকবে এ নিয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা স্বার্থের সংঘাত আছে। ইরান মনে করে যে সুপ্রাচীন পারস্য সভ্যতার অংশ ইরান, তাহলে মুসলিম বিশ্বের নেতৃত্ব তাদের হাতে থাকা উচিত। ইরান শিয়া অধ্যুষিত, আবার সৌদি আরবে যেহেতু মুসলমানদের পবিত্র ধর্মস্থানগুলো আছে, তাই সৌদি আরব মনে করে তারাই মুসলিম বিশ্বে নেতৃত্ব দেয়। বাবা, সৌদি আরব আমেরিকার মিত্র, ব্যবসায়িক এবং সামরিক দু ধরনের সহযোগিতা তাদের সঙ্গে আছে। ইরানের উপর আমেরিকার স্যাংশন প্রচন্ড। ইরান তাদের তেল বিক্রি করতে পারে না, উৎপাদিত গ্যাস বিক্রি করতে পারে না। অর্থাভাবে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। তেহরান সহ অন্যান্য রাজ্যে, অন্যান্য প্রদেশে টানা লোডশেডিং হয়েছে এই শীতের মধ্যে 12 থেকে 14 ঘন্টা। আর ইরানের সাধারণ মানুষ কিন্তু আয়াতোল্লাহ রেজিমকে আর চায় না। তারা একটা এমন সরকার চায় যারা বিশ্বের সমস্ত শক্তির সঙ্গে সমঝোতা করে চলবে, কারণ এই আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরানের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইরান আবার তাদের নতুন একটা রাজধানী করবে তেহরান থেকে সরিয়ে মাকরানে। সেটা কোথায়? চাবাহার বন্দরের কন্টিগুয়াস। এতে ভারতের অবশ্য সুবিধা হবে। ভারত ওই চাবাহার বন্দরকে ব্যবহার করে, ইরানকে ব্যবহার করে মস্কো, সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত এবং সেখান থেকে ইউরোপে পণ্য চলাচল করতে পারে। রাশিয়া আবার ভারতের একটা প্রকল্প আছে, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক কোঅপারেশন। রাশিয়া অবশ্য তার বিরোধী, কিন্তু ইরান চাবাহারের কন্টিগুয়াস মাকরানে তাদের নতুন রাজধানী করার পরিকল্পনা, এটা কিন্তু ভারতের পক্ষে সুবিধাজনক। তাই ট্রাম্প প্রথমে চেষ্টা করবেন সাধারণ ইরানের মানুষের মনের অসন্তোষকে কাজে লাগিয়ে আয়াতোল্লাহ রেজিমকে পরিবর্তন করা, এবং সেই কাজে তিনি সফল হবেন বলেই মনে হচ্ছে। অতীতেও ইরানে শাহ ডায়নাস্টি যেটা ছিল, সেটা তো আমেরিকার মদতে। যখন রেভলিউশন হলো, ইসলামিক রেভলিউশন, তখন আমেরিকার দূতাবাস কার্যত অবরুদ্ধ করা হয়েছিল 1 বছরের কাছাকাছি সময়। কেন? শাহ পালিয়ে আমেরিকায় গিয়েছিলেন, তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, চিকিৎসার জন্য। তাই ইরানের এই ক্লার্জি, এই আয়াতোল্লাহরা যে রেজিম ইরানে চালু করেছেন, ইরানের সাধারণ মানুষ সেই রেজিমের বিরুদ্ধে এবার পথে নেমেছেন। এবং আয়াতোল্লাহ অসুস্থ, তার উত্তরসূরি কি হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি। এই সবগুলো দেখে মনে হচ্ছে যে ইরানের রেজিম চেঞ্জ অবশ্যম্ভাবী। আসলে ইরান খুব বার্গেনিং করে। এই অ্যাক্সিস অফ ইভিলকে সামনে রেখে আমেরিকা সহ পশ্চিম দুনিয়ার সঙ্গে বার্গেনিং করে যে আমরা অ্যাক্সিস অফ ইভিলকে ইসরায়েলে সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেব না, বিনিময়ে তোমরা আমাদের উপর যে স্যাংশন চালু আছে সেই স্যাংশনকে উঠিয়ে নাও। কিন্তু অ্যাক্সিস অফ ইভিলের কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। তাই সেই বার্গেনিং করাটা ইরানের পক্ষে আর সম্ভব হবে না। তাই ইরানের রেজিম চেঞ্জ এখন সময়ের অপেক্ষা। 2, পাকিস্তান। ইমরান খানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ছিল। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইমরানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমে 2017 থেকে 21 আর ইমরান 18 থেকে 22 মার্চ করে গেছিল দুজনের টেনিওর। এখন রিচার্ড গ্র্যানওয়েল, যিনি এনভয়, যিনি নর্থ কোরিয়া, পাকিস্তান ইত্যাদি জায়গায় ডোনাল্ড ট্রাম্পের দূত হিসাবে কাজ করবেন, তিনি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সরব হয়েছেন যে ইমরান খানকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে জেলে, তিনি প্রতিহিংসার শিকার। ঠিক ট্রাম্পের সঙ্গে আমেরিকার ডেমোক্রেটরা যা করেছিল ইমরান খানের সঙ্গে সেটাই করা হচ্ছে। শুধু
রিপাবলিকান না, এবং ইংল্যান্ডের লেবার পার্টির এমপিরাও জেরেমি করবিনের নেতৃত্বে ইমরান খানের মুক্তির পক্ষে সওয়াল করছেন। এখন শাহবাজ শরীফ সরকার ভিক্ষার বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের পক্ষে আমেরিকার এই চাপ সামলানো অসম্ভব হবে। হয় ইমরানকে মুক্তি দিতে হবে, মুক্তি দিলে শাহবাজ শরীফের মুখ পুড়বে। যদি গৃহবন্দী থাকার শর্তে ইমরানের জেল মুক্তি হয়, ইমরান মানবেন না। এখন বিরোধটা হচ্ছে, তো শাহবাজ শরীফ ট্রাম্পের দাবি মেনে ইমরান খানকে একেবারে জেল মুক্তি করলে শাহবাজ শরীফের মুখ পুড়বে, তাই তিনি তাকে জেল থেকে মুক্ত করে ইমরান গৃহবন্দী থাকবেন এই প্রস্তাব দিতে পারেন। কিন্তু ইমরান এর থেকে জেলে থাকাই প্রেফার করবেন। তিনি মনে করছেন যে জেলে থাকলে তার পক্ষে সমর্থন বাড়বে। সমস্যাটা বেঁধেছে এই কারণে যে লাহোরে কোর কমান্ডারের বাড়িতে ইমরানের দলের সমর্থকরা ভাঙচুর করেছিল, জিএইচকিউতে তারা ভাঙচুর করে, হামলা করে। তাই মিলিটারি কোর্টে ইমরানের অনেক সমর্থকের বিচার হচ্ছে, শাস্তি ঘোষণা হবে। আমেরিকা বলছে এগুলোকে সিভিল কোর্টে বিচার হওয়া উচিত, সিভিল কোর্ট কোনো রায় দেয়নি, এই নিয়ে অচল অবস্থা আছে। আবার শাহবাজ শরীফ যেভাবে ইরান থেকে তেল কিনছেন, রাশিয়ার সঙ্গে থেকে তেল কিনছেন, ব্রিক্সের সদস্য হতে চান, ইরান পাকিস্তান অভিন্ন ইসলামিক কারেন্সি চালু করতে চায়, এটা আমেরিকা ভালোভাবে দেখছে না। তাই শাহবাজ শরীফের সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা কোমর বেঁধে নামবে। 3, আমাদের একদম নেক্সট ডোর নেবার বাংলাদেশ। ইউনূস আর ট্রাম্পের কি সম্পর্ক আপনারা জানেন। ট্রাম্পের প্রশাসনে যারা আছেন, ধরুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালজ, বিদেশ সচিব মার্কো রুবিও, তারপরে প্র্যাকটিসিং ইন্দু তুলসী গাওয়াড, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, এরা সবাই র্যাডিক্যাল ইসলামের বিরোধী। মাইক ওয়ালজ তো আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের বিরোধী ছিলেন। আর ইউনূসের সরকার হচ্ছে এনজিও কালচারের, এবং একই সঙ্গে র্যাডিক্যাল ইসলাম উৎসাহিত হচ্ছে ইউনূসের ডিসপেন্সেশনে। তাই ট্রাম্প চেষ্টাই করবেন এবং সফল হবেন যে ইউনূসের সরকারকে উৎখাত করতে। সেজন্য দেখুন আমেরিকা বলতে শুরু করেছে যে বাংলাদেশে এখনই নির্বাচন দরকার। জ্যাক সুলিভান এখানে এসেছিলেন, এখানে এসে নানা বিষয়ে কথা বলেছেন, তার মধ্যে বাংলাদেশও ছিল। কারণ ডেমোক্র্যাট প্রশাসনের ক্লিন্টন লবির ডিপ স্টেট এই অভ্যুত্থানটা সংগঠিত করেছে, এবং ইউনূসের মাস্টার মাইন্ড ছিল। বিদেশ থেকে ও পুরোপুরি পরিচালনা করেছে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে। সঙ্গে আইএসআই ছিল আর জঙ্গি জিহাদিরা। যখন হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রবল হলো, রাস্তায় নামলেন সবাই, তখন এই সুযোগটাকে কাজে লাগালো জঙ্গি জিহাদিরা, আমেরিকার ডিপ স্টেট এবং আইএসআই। শেখ হাসিনা বলেছিলেন না, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তার কাছে একজন এসেছিলেন, বলেছিলেন যদি সেন্ট মার্টিন আপনি তুলে দিতে পারেন তাহলে আপনি যতদিন বাঁচবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। হাসিনা রাজি হননি, আর হিলারি ক্লিন্টন হাসিনাকে ফোন করে হুমকি দিয়েছিলেন কেন ইউনূসের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন যে ইউনূস কিভাবে ক্ষমতায় এসেছেন। তবে যেভাবে তিনি ক্ষমতায় এসেছেন ঠিক সেভাবেই তাকে বিদায় নিতে হবে। অর্থাৎ তিনি এসেছেন একটা অভ্যুত্থানের ফসল হিসাবে, আর তিনি বিদায়ও নেবেন মানুষের জনরোষের মুখে দাঁড়িয়ে। কারণ ইউনূস সুপার ফ্লপ। ট্রাম্প প্রশাসন ইউনূসের সরকারকে এখানে বেশি দিন রাজ করতে দেবে না, কারণ সেটা আমেরিকার স্বার্থ বিরোধী সরকার হবে। যেই সরকারই বাংলাদেশে হোক না কেন, তারা ভারত এবং আমেরিকার সঙ্গে মজবুত সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে। সেটা যদি বিএনপি হয় ভালো, নির্বাচন এলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু ইউনূসকে যেতে হবে। হিজ ডেজ আর গেটিং নাম্বার। তাহলে প্রথমে হচ্ছে ইরান, তারপরে হচ্ছে আপনার পাকিস্তান, তারপরে হচ্ছে বাংলাদেশ। এই 3টে রাষ্ট্রে ক্ষমতার পট পরিবর্তন হবেই হবে। ইসরায়েল যে নতুন মানচিত্র প্রকাশ করেছে তার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে এই বার্তাটা দিয়ে দেওয়া, তোমরা যদি আমাকে কূটনৈতিক স্বীকৃতি না দাও, কূটনৈতিক
সম্পর্ক স্থাপন না করো, তাহলে আমি কিন্তু অভিযান করে তোমার ভূখণ্ড দখল করতে পারি, সেই তাকত আমার আছে। ইসরায়েল সামরিকভাবে কতটা শক্তিশালী সেটা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো জানে। এবার একটা ভালো খবর আপনারা জানেনই, জেডমোর টানেলের উদ্বোধন হলো। ওয়াল ওয়েদার রোড গান্দেরবাল, সোনমার্গ, একদম লে লাদাখ পর্যন্ত পৌঁছে যাবে। 2026-এ শেষে জজিলা টানেল তৈরি হবে 13.5 কিলোমিটার, এটা প্রায় 6.5 কিলোমিটার। জেডমোর 2400 কোটি টাকা খরচ হয়েছে। অর্থাৎ কাশ্মীরের সঙ্গে সমস্ত পরিবেশেই সারা ভারতের যোগাযোগ থাকবে। সীমানায় সেনা মোতায়েন, সেনা কনভয় চলাচল, টুরিস্টের যাতায়াত সবকিছুই মসৃণ হবে। অর্থাৎ দিল্লি এবং কাশ্মীরের দিল কি দূরি কমছে। এবং ওমর আবদুল্লাহর যেভাবে নরেন্দ্র মোদী প্রশংসা করছেন, আমার মনে হয় না এই কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘোষণাও কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি করবে। আমাদের পরিকাঠামোর ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে। কাশ্মীরের টানেল, ব্রিজ, রেল লাইন, শুধু কাশ্মীর নয়, নর্থ ইস্ট দেখুন, সারা ভারতবর্ষে দেখুন, পরিকাঠামোয় প্রভূত কাজ হচ্ছে, প্রভূত লগ্নি হচ্ছে। কাশ্মীর নির্বাচন হয়েছে, 370-35 বাতিলের পর নির্বাচন হলো, সরকার এসছে, সেখানে উপত্যকায় বিজেপি হেরেছে। এটাই ভারতের গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং মাধুর্য। কেন্দ্রের শাসক দল কিন্তু হেরেছে কাশ্মীর উপত্যকায়, তারা জম্মুতে ভালো ফল করেছে, কিন্তু ন্যাশনাল কনফারেন্সে কিন্তু ক্ষমতায় আসে না। এটাই ভারতের গণতন্ত্রের শক্তি। তাহলে কাশ্মীরের রাজনীতিটা কি, ইতিহাসটা কি, স্বাধীনতার আগে, স্বাধীনতার সময়, তারপর কিভাবে ধাপে ধাপে বিবর্তিত হয়েছে কাশ্মীরের রাজনীতি, সেই নিয়ে আমি কয়েকটি পর্বে প্রতিবেদন করেছি। রাত 10টায় দেখবেন। এই প্রতিবেদনগুলি পুনঃসম্প্রচার করা হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে বাধিত করবেন।